আজকের কাহিনী জন্ম না কলঙ্ক। রাত তখন গভীর। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা ঘরের ভেতর করুণ চিৎকারে কেঁপে উঠল চারপাশ। গরমে ঘাম ঝরছে ধাত্রীমার কপাল থেকে। মা ছটফট করছেন যন্ত্রণায়, আর বাইরে উঠোনে দাঁড়িয়ে বাবা ধূমপানে ব্যস্ত। গম্ভীর মুখে হাঁটছেন এদিক ওদিক। হঠাৎ শিশুর কান্না আশেপাশের নিস্তব্ধতাকে কেটে দিল সেই স্বর। ছেলে হয়েছে না মেয়ে? উত্তেজিত প্রশ্ন ছুঁড়ে দিলেন দিদিমা। ধাত্রীমা চুপ, মুখে অদ্ভুত এক অস্বস্তি। কিরে, মুখে ভাষা হারালি? বাবার কণ্ঠ রাগে ফেটে পড়ে। না মেয়ে না ছেলে, ধাত্রীমা কাঁপা গলায় বলল। বাড়ির আকাশ ভেঙে পড়ল যেন। দিদিমা মুখে আঁচল চাপা দিলেন। বাবা ধপ করে বসে পড়লেন। হিজড়া, এ যে কলঙ্ক। কথাটা যেন ঘরের দেওয়াল ভেঙে পাশের পাড়ায় পৌঁছে গেল। সেই রাতেই শিশুটিকে তুলে দেওয়া হলো এক হিজড়া গোষ্ঠীর হাতে। নাম রাখা হলো অরুণা। কিন্তু জন্মের সেই দিন থেকেই সমাজের চোখে ও ছিল অপরাধী। রাতের আধারে একটি ছোট কাফেলা এগিয়ে চলেছে শহরের দিকে। সামনে হাঁটছেন এক মধ্যবয়সী হিজড়া নারী। গায়ে রংচঙে শাড়ি, হাতে চুড়ির ঝনঝনি, কোলে ছোট্ট একটি শিশু, যে কিছু বুঝে ওঠার আগেই হারিয়ে গেছে নিজের জন্ম পরিবার থেকে। শিশুটির নাম রাখা হলো অরুণা। অরুণাকে নিয়ে যে জগতে সে প্রবেশ করলো সেটা শহরের প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি। অনেকগুলো রঙিন মুখ, হাসি, গান, নাচ, কিন্তু সেসবের পেছনে লুকিয়ে আছে হাজারটা কান্না। এই বাড়ির সবার গল্প আলাদা আলাদা, কিন্তু একটা জায়গায় মিল, তারা কেউই সমাজে মানুষ হয়ে জন্মায়নি, অন্তত সমাজের চোখে। চেলামা এই বাড়ির অভিভাবিকা। মুখে ঠোঁট রাঙা, চোখে গাঢ় কাজল। চেলামাই হলেন অরুণার প্রথম মা। তিনি নিজের হাতে ওকে গোসল করান, খাওয়ান, শুইয়ে দেন, আর ধীরে ধীরে শেখান, তুই আলাদা, কিন্তু তুই ছোট না, তোর ভেতরে শক্তি আছে, বুঝলি অরুণা? অরুণা খুব ছোট বয়সেই বুঝতে শেখে। ওর নাম শুনলেই লোকে খিলখিল করে হাসে। পাড়ায় গেলে সবাই বলে, হিজড়ারা আইছে রে, আর তাড়িয়ে দেয় ঝাঁটা হাতে। তবু এই ছোট্ট অরুণা নিজের জগতে একটা নিয়ম বুঝে যায়। চুপ করে থাকলে কেউ শোনে না, কিন্তু গলা তুললে লোকে চমকে ওঠে। চেলামা বলতেন, কাঁদলে কেউ পাশে আসে না, কিন্তু মুখ ফুটে বললে কেউ না কেউ শুনে। অরুণা একদিন চুপি চুপি চেলামাকে জিজ্ঞেস করেছিল, আমার তো বাবা মা ছিল, ওরা আমাকে ফেলে দিল কেন? চেলামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, ওরা তোকে ফেলে দেয়নি মা, এই সমাজ তাদের বাধ্য করেছে। সমাজ আমাদের দেখেই থুতু ফেলে, অথচ আমরাও মানুষ, তাই না? অরুণা সেই রাতেই সিদ্ধান্ত নিয়েছিল, একদিন এই সমাজের মুখের সামনে দাঁড়িয়ে সে বলবে, আমি অপরাধী নই, আমি একজন মানুষ, তাও তোমাদের চেয়ে সাহসী মানুষ। আর শুরু হলো তার ভেতরে একটা যুদ্ধ, নিজেকে প্রমাণ করার যুদ্ধ। চিলেকোঠার স্বপ্ন। অরুণা তখন 7 কি 8 বছরের। গলা থেকে ততদিনে স্পষ্ট হয়ে উঠেছে তার কণ্ঠের অদ্ভুত সুর। কেউ বলে ছেলের মতো, কেউ বলে মেয়ের মতো। অরুণা নিজের কণ্ঠটাই আর চেনে না, তবু ওর চোখে ছিল একটাই আকাঙ্ক্ষা, পড়াশোনা করা, স্কুলে যাওয়া, ব্যাক ক্লাসে বসে থাকা। কিন্তু এই সমাজে হিজড়েদের স্কুলে কে নেয়? চেলামা তাকে বোঝাতে চাইতেন, ও পথে শুধু কান্না আছে মা, স্বপ্ন ভাঙে বারবার। অরুণা বলতো, তাও আমি স্বপ্ন দেখব, কারণ স্বপ্ন না দেখলে আমি মরে যাব মা। একদিন একটা পুরনো ছেঁড়া বই কুড়িয়ে পেল অরুণা, রবীন্দ্রনাথের ছোট গল্প সংকলন। সেই বইটাই হয়ে উঠল তার প্রথম শিক্ষক। চিলেকোঠার এক কোণে বসে একে একে অক্ষর চিনল, বাক্য গঠন করলো, গল্প পড়ল, যেন ওর ভেতরে এক নতুন দুনিয়া খুলে গেল।
বাকি হিজড়ারা যখন নাচ গান বা অনুষ্ঠানে ব্যস্ত, অরুণা তখন ওই বই নিয়ে বসে থাকে, কাগজে লেখে, শব্দের মানে বোঝে। অনেকেই বলতো, হি পাগলাটা হিজড়া না, বিদ্যাসাগর হবার ধান্দায় আছে। চেলামা কখনো বিরোধিতা করতেন না, বরং রাতে সবার ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি এসে বলতেন, তুই আলাদা, তুই অন্য রকম, যদি সত্যি পড়তে চাস আমি তোকে স্কুলে পাঠাবো। আর সেদিন চিলেকোঠার সেই নরম আলোয় বসে অরুণা প্রথমবার লিখল, আমি মানুষ, আমি জানি আমি কে, আমি পড়তে চাই, আমি বাঁচতে চাই, আমি অপরাধী নই। এই লাইনটা ছিল তার আত্মপরিচয়ের প্রথম ছাপ। পরের দিন চেলামা নিজে একটা ছোট্ট বেসরকারি স্কুলে গিয়ে প্রিন্সিপালের পায়ে পড়ে বললেন, এই মেয়েটার একটা সুযোগ দিন, বই পড়ে, লেখে, মানুষ হতে চায়। প্রিন্সিপাল অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, আমি চেষ্টা করব, কিন্তু সমাজ আপনাদের মেনে নিতে চায় না। চেলামায়ের উত্তর ছিল, সমাজ তৈরি হয়েছে মানুষ দিয়ে, আর আমরা কি মানুষ নই? কয়েক সপ্তাহ পর অরুণা হাতে পেল তার জীবনের প্রথম স্কুল ব্যাগ, নতুন খাতা কলম, চোখে স্বপ্নের ঝিলিক, মুখে মৃদু হাসি। সেদিন থেকে তার লড়াই শুরু, বই আর সমাজের চোখের সঙ্গে। স্কুলের প্রথম দিনটা যেন যুদ্ধক্ষেত্র। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গেই নিস্তব্ধতা, সবাই তাকিয়ে আছে এক জোড়া চঞ্চল চোখের দিকে। অরুণা দাঁড়িয়ে আছে এক বুক আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু ভেতরে কাঁপছে। ওই যে ছেলে না মেয়ে, স্কুলে কি করছে? এরা তো ভিক্ষা করে, পড়তে আসে কেন? শিক্ষিকাও প্রথমে অস্বস্তিতে পড়লেন। রোল কলে নাম ডাকার সময় দ্বিধা, অরুণা দেবী নাকি না কিছু বলে পাশ কাটাবেন, কিন্তু অরুণা মুখ তুলে স্পষ্ট বলল, আমি এখানে পড়তে এসেছি, আমাকে যা ডাকবেন ডাকুন, কিন্তু আমাকে জানার চেষ্টা করুন। ক্লাস চলতে থাকলো। ধীরে ধীরে শিক্ষক শিক্ষিকারা বুঝতে শুরু করলেন, এই মেয়েটা আলাদা, তার চোখে আগুন আছে, প্রশ্ন আছে, আর আছে জবাব খোঁজার চেষ্টা। তবুও সমাজের দেওয়াল নরম হয় না এত সহজে। একদিন স্কুলের টিফিন টাইমে অরুণা যখন লাইব্রেরি থেকে বই নিয়ে বেরিয়ে আসছিল, তখন একদল ছেলে পেছনে এসে বলল, এই হিজড়া, বই পড়ে কি হবে? তোর বর তো আর হবে না। সেই ছেলেদের দলেরই একজন ছিল সায়ন, একটু চুপচাপ, চোখে পড়ার প্রতি একটা ঝোঁক ছিল। ওই একমাত্র ছিল যে অরুণার দিকে অবজ্ঞার চোখে তাকাতো না। একদিন স্কুল শেষে হঠাৎ সায়ন এসে বলল, তুই খুব ভালো জানিস, তোকে দেখে আমার সাহস হয়, তুই লড়ছিস। অরুণা অবাক, সে এমন কথা কখনো শোনেনি কারো মুখে। দিন যেতে লাগলো, সায়ন আর অরুণার মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল। একই সঙ্গে বই পড়া, গল্প লেখা, কবিতা নিয়ে আলোচনা করা, সবই চলছিল স্বাভাবিকভাবে, যতক্ষণ না একদিন সায়ন বলল, অরুণা জানিস, আমি তোকে পছন্দ করি, তুই অন্য রকম, তবু তোর ভেতর একরকম মায়া আছে। অরুণা প্রথমবার নিজের মধ্যে নারীত্ব অনুভব করলো, ভালোবাসা কি সেই স্বাদ পেল প্রথমবার। কিন্তু স্বপ্ন টিকল না। সায়নের পরিবার জানতেই তাকে হোস্টেলে পাঠিয়ে দিল। স্কুলে সায়ন আর এলো না। অন্য বন্ধুরা বলল, তুই ওর জীবনটা নষ্ট করলি। অরুণা চুপ করে গেল। সেই রাতে ওর ডায়েরিতে লেখা হলো, ভালোবাসা আমার ভাগ্যে নেই, কারণ আমি সমাজের চোখে স্বাভাবিকই নই, অথচ আমার ভালোবাসার অধিকার আছে, তাই না? সায়নের চলে যাওয়ার পর অরুণা যেন ভেঙে পড়েছিল, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। কষ্টকে বুকের ভেতর শক্ত করে ধরে সে বুঝেছিল, ভালোবাসা যদি নাই থাকে তাহলে নিজের সম্মান অন্তত থাকতে হবে। অরুণা স্কুল পাস করে, তারপর এক গার্লস কলেজে ভর্তি হয়। এখানেও সহজ ছিল না পথ। প্রথম দিনেই কলেজের মূল ফটকে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ে বলল, হিজড়ারা কলেজে ঢোকে? এটা তো মডেল হোস্টেল না?
বাবা মায়ের মুখ দেখাতে পারতাম না যদি এর পাশে বসতাম। তবু অরুণা এগিয়ে গিয়েছিল, চুপ করে নয়, গলা তুলে। সে কলেজের প্রিন্সিপালের কক্ষে গিয়ে বলেছিল, আমি একজন মানুষ, সংবিধান আমাকে শিক্ষা দেওয়ার অধিকার দিয়েছে। আপনি চাইলে আমাকে বের করে দিতে পারেন, কিন্তু সমাজে আবার একটা অপরাধ হবে। প্রিন্সিপাল চুপ করে গিয়েছিল, তারপর বলেছিলেন, তুমি পড়বে, যদি কেউ বাধা দেয় তার দায় আমার। আর সেই শুরু। কলেজের মঞ্চে প্রথমবার অরুণা বলল, আমি হিজড়া, কিন্তু তার চেয়েও আগে আমি একজন মানুষ। লজ্জা হওয়া উচিত যাদের চোখে মানুষ বলার জন্য কিছু যোগ্যতা লাগে। ধীরে ধীরে অরুণা কলেজের মধ্যে পরিচিত নাম হয়ে উঠল। সমাজ বিরোধী বক্তৃতা, মানবাধিকারের পক্ষে লেখা, নারী ও তৃতীয় লিঙ্গের সমান অধিকার, সবকিছুতেই ওর জোরালো ভূমিকা। একটা সময় সে গড়ে তোলে মনুষ্যতা নামে একটি ছোট্ট সংগঠন, যেখানে হিজড়া, ট্রান্সজেন্ডার যৌনকর্মী, প্রতিবন্ধী এবং সমাজে অবহেলিত প্রত্যেক মানুষ এক ছাদের তলায় সমান শিক্ষার সুযোগ নিতে চায়। সেই সংগঠনের প্রথম মিটিংয়ে অরুণা বলেছিল, আমরা চাই না সহানুভূতি, আমরা চাই অধিকার। আমরা চাই না করুণা, চাই সম্মান। কারণ আমরাও এই দেশের নাগরিক, এই সমাজেরই রক্ত। ধীরে ধীরে মনুষ্যতা সংগঠন মিডিয়াতে উঠে আসে, অনেক সমর্থন করতে শুরু করে, কেউ কেউ অর্থ সাহায্যও করে। শহরের কলেজ, বিশ্ববিদ্যালয়ে অরুণা বক্তৃতা দিতে যায়। একদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা চক্রে বক্তৃতা শেষে এক সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনি তো হিজড়া, তাও এত দূর এলেন, এটা সম্ভব হলো কিভাবে? অরুণা উত্তর দিল, আমি হিজড়া হয়ে জন্মেছি, এটা আমার পছন্দ ছিল না, কিন্তু মানুষ হয়ে বাঁচবো সেটা আমি নিজে ঠিক করেছি। তার চোখে জল ছিল না, ছিল আগুন। মনুষ্যতা সংগঠনের 5 বছর পূর্তিতে একটি ছোট মিলন মেলার আয়োজন করা হয়। শহরের বেশ কিছু কলেজ, এনজিও, মিডিয়া, এমনকি প্রশাসনের প্রতিনিধি পর্যন্ত আসে। সবার মুখে একটাই কথা, তোমরা এক নতুন দিশা দেখিয়েছ। অরুণা সেদিন হাসছিল, আনন্দ হচ্ছিল, তবে মনের গভীরে একটা গোপন প্রশ্ন বাজছিল বারবার, আমার লড়াই কি সত্যি সমাজকে বদলে দিচ্ছে, নাকি কিছু মানুষ শুধু সময়ের সঙ্গে সহনশীল হচ্ছে? সেই সন্দেহ সত্যিই প্রমাণিত হলো পরের দিন। একটি রেস্টুরেন্টে বন্ধুর সঙ্গে খেতে গিয়েছিল অরুণা। পরিচয় না দিলেও ব্যবহারে তার পরিচয় ধরা পড়ে যায়। ওইটার ফিসফিস করে বলে ওঠে, ওই তো হিজড়া, কিচেনে বলে দিচ্ছি যেন দূর থেকে খাবার দেয়। বন্ধু প্রতিবাদ করে, কিন্তু রেস্টুরেন্টের ম্যানেজার বলে, আমরা ক্লায়েন্টদের কমফোর্ট দেখি, সবার পছন্দ তো এক না। অরুণা বুঝে যায়, কাগজে সমাজ বদলায়, কিন্তু মগজে বদলায় না এত সহজে। এই অপমান শুধু বাইরে নয়, ভেতরেও থাকে। মনুষ্যতার মধ্যেই একজন সদস্য, চাঁদনি, একদিন এসে বলে, আপু, আমি আর থাকতে পারছি না। বাইরের লোকের কথা তাও সহ্য হয়, কিন্তু নিজের পরিবার যেভাবে ছিঁড়ে ফেলছে তাতে আমি বাঁচতে চাই না। অরুণা চুপ করে যায়। সে জানে, হিজড়া হওয়া মানে শুধু সমাজের চোখে অপাংতেও নয়, কখনো কখনো নিজের পরিবারের চোখেও। আর একদিন তো ওর নিজের জন্মদাতা বাবাও এক সভায় ওকে মুখ দেখে ফিরিয়ে নেন। সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনার মেয়ে এত বড় কাজ করছে, আপনি গর্বিত? বাবা মুখ গম্ভীর করে বলেন, ও আমার মেয়ে নয়, আমি কোনোদিনও ওকে মেনে নিইনি। ও যদি লড়তে চায় ওর মতো করেই লড়ুক, কিন্তু আমার নাম যেন না জড়ায়। অরুণা সেই দিন এক কোণে বসে ভেবেছিল, সমাজ বদলায়, তবে তারও একটা সীমা আছে। অনেক সময় বদল মানে শুধু মুখের ভাষা বদল, মনটা এক জায়গাতেই আটকে থাকে। তবে সে হাল ছাড়ে না, প্রতিদিন আরো নতুন সদস্য যোগ দেয় মনুষ্যতায়। কারো শরীরে জখম, কারো চোখে স্বপ্ন, কারো জীবনে শেষ হয়ে যাওয়ার রাতের পরে আশার আলো। অরুণা বুঝতে পারে, সমাজকে বদলাতে হলে কাঁদলে চলবে না, একজোট হতে হবে। সেদিন ডায়েরিতে সে লেখে, আজও কেউ কেউ থুতু ফেলে, কেউ মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তবু আমি জানি আমি পথ বদলে দিয়েছি। আমরা যতদিন হাঁটবো ততদিন সমাজ ভাববে আমরাও মানুষ। বদল আসবে, ধীরে কিন্তু স্থায়ীভাবে।
আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি কাহিনীতে। নমস্কার।